কিরে শঙ্কর, এটা তুই ঠিক করিসনি। এইভাবে মেয়েটার বাড়ি থেকে চলে আসা, এটা কি ঠিক হলো বল তো? আহা, তুমি এইভাবে ছেলেটাকে বলছো কেন? বিষয়টা আমায় বুঝতে দাও। কি হয়েছে শঙ্কর? ব্যাপারটা আমায় খুলে বল। বাবা, তোমার মনে পড়ে যখন আমি পিএইচডি করতে বিদেশ গিয়েছিলাম, তখন একজনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। আমরা দুজনে একই রুম শেয়ার করতাম। সেই মানুষটি আর কেউ নয়, সে হলো সমীর। তাহলে কি তোর সেই মারা যাওয়া বন্ধুটি? হ্যাঁ মা, তুমি ঠিক ধরেছ, সেই বন্ধুটি হলো সমীর। কিরে শঙ্কর, এত উদাসীন হয়ে বসে আছিস? কি ব্যাপার বল তো? কালকেই কলেজের ফিস দেওয়ার লাস্ট তারিখ, বাড়ি থেকে এখনও টাকা পাঠালো না। বুঝতে পারছি না কি হবে। কালকের মধ্যে যদি টাকাটা জমা না পড়ে। আরে শঙ্কর, তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? তোর বিপদে এইটুকু যদি কাজে না আসতে পারি, তাহলে আমি কিসের বন্ধু? এইভাবেই অনেক ছোটোখাটো ব্যাপারে আমায় সাহায্য করত। সবই তো ঠিক আছে, কিন্তু ছেলেটা মারা গেল কি করে? তাহলে বলছি শোনো। একদিন সন্ধেবেলায় আমি রুমে ফিরে গিয়ে দেখি। কে? শঙ্কর? কি রে, হঠাৎ জামা কাপড় গোটাচ্ছিস? দেশে যাবি নাকি? হ্যাঁ রে সমীর, ছোট ভাইয়ের বিয়ে, আর ভাবলাম 8 বছর তো দেশের বাইরে আছি, এবার একটু বাড়ি যাওয়া যাক। আবার তার উপর ভাইয়ের বিয়ে, দাদা হয়ে না গেলে কি চলে? ঠিক আছে বন্ধু, তবে আজকেই বেরোচ্ছিস নাকি? না, কাল সকালেই যাব, তাই একটু গোছগাছ করে রাখছি। বেশ, ভালোই ভালোই যা, আর দেশে পৌঁছে গিয়ে একটা ফোন করিস। হ্যালো। কি রে, শুনলাম তুই নাকি দেশে আসবি? হ্যাঁ বাবা, আমি দেশে যাচ্ছি। ছোট ভাইয়ের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? তোর শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়েটা তো ঘরোয়াই হচ্ছে। তাছাড়া উপরের ঘরটা ধরেছি, ঘরটা তো কমপ্লিট করতে হবে। টাকা পয়সার একটা ব্যাপার আছে না, তাই আসার দরকার নেই। এই নে, তোর ভাইয়ের সাথে কথা বল। কি রে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? বিয়েতে 300 লোকের খাওয়ার আয়োজন করেছে, এমনিতেই বাবার অনেক টাকা খরচ হচ্ছে। তোমার অত টাকা খরচ করে দেশে আসার দরকার নেই। কিরে সমীর, কি হলো বন্ধু? তুই কি তাহলে দেশে যাবি না? শঙ্কর, বাবা 300 লোকের আয়োজন করেছে, আমি গেলে তো 301 জন হয়ে যাবে। এই একজনের বাড়তি খরচ বাবা করতে পারবে না। কি বলছিস তুই? তুই নিজের ভাইয়ের বিয়েতে থাকতে পারবি না? এটা নতুন কিছু না রে, আমরা প্রবাসীরা টাকা পাঠানোর মেশিন, আর কিচ্ছু না। সেই দিন নিজের চোখে এক প্রবাসীর কষ্ট দেখেছিলাম। একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজের শেষে সন্ধেবেলায় সমীর তার ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, আর ওর ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ ওই ছোট ভাইয়ের ব্যবসার জন্য টাকা দিতে গিয়ে নিজের চিকিৎসাটুকু করাতে পারেনি। সমীর, তুই ভালো দেখে একটা ডাক্তার দেখাস। তোর কিন্তু অনেক দিন থেকেই শরীর ভালো নেই।
আরে না রে শঙ্কর, বিদেশে ডাক্তার দেখাতে গেলে কত খরচ জানিস? সামনেই ভাই একটা নতুন ব্যবসা ধরবে, তার জন্য টাকা পাঠাতে হবে। আরে বাবা, তুই তো নিজের কথাটা একবার ভাব। এখানে তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোকে দেখবে কে? কেন রে, তুই তো আছিস, তুই কি এই বন্ধুটিকে দেখবি না? আরে বোকা, আমি থাকলেও তোর নিজের শরীরের দায়িত্ব তোরই। প্লিজ ডাক্তার দেখাস, প্লিজ। সত্যি অসুস্থতার কারণে একদিন সমীর পাড়ি জমায় না ফেরার দেশে। আই এম সরি, আপনাদের পেশেন্টটিকে আর বাঁচানো গেল না। না ডাক্তারবাবু, এ হতে পারে না। সমীর এইভাবে আমাদের ছেড়ে যেতে পারে না। সমীরের মুখে তোমার অনেক কথা শুনেছি। তুমি সমীরের খুব ভালো বন্ধু ছিলে। এখন কি করব বুঝে উঠতে পারছি না। তুমি এক কাজ করো, সমীরের বাড়িতে ফোন করে জানাও, আর ডেড বডিটা দেশে পাঠানোর ব্যবস্থা করো। আপনারা তো একই কোম্পানিতে কাজ করেন, এইসব বিষয়ে আপনাদের কোম্পানি থেকে কোনো প্রকার হেল্প করে না? শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু, এই বিষয়ে কোম্পানি কোনো প্রকার সাহায্য করবে না। হ্যালো, কে সমীর? কাকাবাবু, আমি সমীরের বন্ধু বলছি। আপনি নিজেকে শক্ত করুন, সমীর আর এই দুনিয়াতে নেই। ওরে আমার বুকের কলিজা রে, এ কি সর্বনাশ হলো আমার! হায় ভগবান! আমরা লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু খরচ পড়বে 2.5 লাখ টাকা। এত টাকা? যে ছেলে জীবিত থাকতে দেশে ফিরতে পারলো না, তার লাশ দেশে এনে কি হবে? তোমরা ওখানেই কিছু একটা করে ফেলো। কি বলছেন কাকাবাবু? এটা কি আপনার সেই সন্তান না, যে সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছে? অন্তত শেষবারের মতো ছেলের মুখটা ভিডিও কলে দেখাও বাবা। ছি! কি হলো? ইচ্ছে করছে ওই লোকটার মুখে থুতু মারি। ছেলে কি তাহলে টাকা বানানোর মেশিন? এখন সে অচল হয়ে গেছে, তাই তো তার আর দরকার নেই। কত প্রবাসীরা বছরের পর বছর পরিবারের জন্য সব কিছু বিলিয়ে দেয়, কিন্তু একদিন তারা অচল হয়ে গেলে তাদেরই পরিবার বলে, ওখানে কিছু একটা করো। শোন বাবা শঙ্কর, এটাই সমাজের নির্মম বাস্তবতা। কিন্তু তাতে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই মেয়েটাকে প্রত্যাখ্যান করছিস কেন? আমি বলি কি, মেয়েটাকে তুই বিয়ে কর। হ্যাঁ রে শঙ্কর, তোর বাবা ঠিকই বলেছে। মেয়েটার এখানে দোষ কোথায়? আমি মানছি মেয়েটার বাবা খুব অন্যায় করেছে। বাবার ওপর তোমার রাগ করাটা একদম সঠিক, কিন্তু এতে আমার দোষ কোথায় শঙ্কর? তুমি আসল ঘটনাটা জানো না। তোমার মা ফোন করে আমায় সব বলেছে। তোমার মায়ের মুখে আমি সব শুনেছি। তুমিই বলো, যেই মানুষটাকে আমি মনে মনে ঘৃণা করতাম, তাকে আমি সচক্ষে দেখে কিভাবে ঠিক থাকতে পারি? আমি বুঝতে পেরেছি আমার এইভাবে চলে আসা উচিত হয়নি। আমায় তুমি ক্ষমা করো। শোনো শঙ্কর, আমার দাদা আমায় খুব ভালোবাসতো। আর যদি আমার দাদা বেঁচে থাকতো, তাহলে আমাদের সম্পর্কটা নিয়ে তিনি সবথেকে বেশি খুশি হতেন। এইভাবেই দুজনের মধ্যে প্রেমের সমাপ্তি ঘটল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন গল্প বানাতে অনুপ্রাণিত করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।
আবার আসবো একটা নতুন গল্প নিয়ে।